জয় মহাপ্রভুর জয়। Savvy Story Hut. Like, share and subscribe us. Savvy Story Hut-এ আপনাদের স্বাগত। আমাদের চ্যানেলে আমরা উপস্থাপিত করি বাংলা সাহিত্যের নবীন, প্রবীণ ও স্বনামধন্য লেখকদের লেখা ছোট গল্পের সম্ভার। আমাদের গল্পগুলো আমরা সম্পূর্ণ মোবাইলে তৈরি করি, তাই কিছু খামতি রয়েই যায়। শ্রোতা বন্ধুদের কাছে আমাদের আবেদন, আমাদের এই খামতি মার্জনা করে শুধুমাত্র গল্প শোনার আনন্দ উপভোগ করুন। আমাদের গল্পগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমাদের গল্পগুলো ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতেও ভুলবেন না। গল্প শুনতে কার না ভালো লাগে, আর সেই গল্পই যদি হয় গা ছমছমে রোমাঞ্চকর আবহের প্রেক্ষাপটে, তাহলে তো কথাই নেই। আর এমনই গা ছমছমে রোমাঞ্চকর আবহের প্রেক্ষাপটে আমাদের আজকের উপস্থাপনা বাংলা সাহিত্যের বলিষ্ঠ লেখনী হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত একটি ছোট গল্প। নাট্যরূপ উপস্থাপনায় আমি সব্যসাচী। শুরু করছি আমাদের আজকের নিবেদন, গা ছমছমে ও রোমাঞ্চকর আবহের প্রেক্ষাপটে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত ছোট গল্প ভগবানের হাত। নার্সিংহোমের ছোট্ট কেবিনে সন্ধেবেলা শুয়েছিল সুস্নাত। ভিজিটিং আওয়ার্স কিছুক্ষণ আগে শেষ হয়েছে। সুস্নাতর কলিগরা তাকে দেখে ফিরে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ডক্টর হাজরা রাউন্ডে আসবেন। আগামীকাল সকালে সম্ভবত তার মুখের ব্যান্ডেজ খোলা হবে। এ কথা আজ সকালে নার্সের মুখে শোনার পর থেকেই সারা দিন ধরে সুস্নাতর মনে চাপা একটা উত্তেজনা কাজ করছে। চোখ আর ঠোঁট বাঁধে সুস্নাতর সারা মুখ ও মাথা সাদা কাপড়ের ব্যান্ডেজে মোড়া। প্রথমবার তো বেসিনের সামনে হাত ধুতে গিয়ে তার সামনের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে সুস্নাত চমকে গিয়েছিল। মুখ তো নয়, ঠিক যেন মমির মাথা। তারপর থেকে আয়নার দিকে সে আর তাকাতে সাহস করে না। কিন্তু কালই তো তাহলে আসল ব্যাপারটা ঘটবে। নার্সের কথা ঠিক হলে কাল তাকে তাকাতেই হবে আয়নার দিকে, তাও ব্যান্ডেজ খোলা অবস্থায়। সুস্নাতর মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, ব্যান্ডেজ খোলার পর কি দেখবে সে? তার সেই চেনা মুখ, নাকি অন্য কিছু? নিজেকে চিনতে পারবে তো সে? তবে তার কলিগরা অবশ্য তাকে আশ্বস্ত করে গিয়েছে তেমন কিছু ঘটবে না বলে। ডাক্তার হাজরা কলকাতা শহরের অন্যতম বড় সার্জন। বিশেষত প্লাস্টিক সার্জারিতে তার সমকক্ষ এখানে আর কেউ নেই বললেই চলে। আর তিনি নিজে যখন অপারেট করেছেন তখন নাকি চিন্তার কিছুই নেই। বহু অ্যাক্সিডেন্ট কেসে তিনি মুখবায়ও ফিরিয়ে দিয়েছেন নিখুঁতভাবে। লোকে বলে তার হাত দুটো নাকি ভগবানের হাত। কিন্তু কলিগরা যাই বলে যাক, উৎকণ্ঠা কিছুতেই কাটছে না তার। ব্যান্ডেজ খুললে কি দেখবে সে? এই চিন্তা করতে করতে হঠাৎই তার মনে পড়ে গেল সেই বীভৎস মুখটার কথা। ভয়ে আতঙ্কিত হয়ে উঠল এই ভেবে যে তার মুখ
ওই রকম হয়ে যাবে না তো? শিউরে উঠল সুস্নাত। প্রাণপণে ভোলার চেষ্টা করতে লাগলো সেই বীভৎস মুখটাকে। একটা মৃদু শব্দে সুস্নাতর চিন্তাজাল ছিন্ন হলো। তার বেডের গায়ে প্লাইউডের পার্টিশন ওয়ালের ওপাশে কেউ যেন টোকা দিচ্ছে। ফুট সাথে কুচু এই পার্টিশন ওয়ালটাই একটা বড় ঘরকে দুটো কেবিনে ভাগ করেছে। দুটো কেবিনে ঢোকার দরজা অবশ্য আলাদা। সুস্নাতর কেবিনের দরজার সামনে যে লম্বা বারান্দার মতন প্যাসেজ আছে, তার ধারে সুস্নাতর দরজা পেরিয়ে ওপাশের ঘরে ঢুকতে হয়। দোতলার শেষ প্রান্তের কেবিন। ডাক্তার হাজরা ছাড়া ওই কেবিনে কোনোদিন কাউকে ঢুকতে দেখেনি সুস্নাত। আবারও সেই শব্দ। তারপর ওপাশ থেকে একটা চাপা কণ্ঠস্বর শোনা গেল। দাদা, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? সুস্নাত সামান্য বিস্মিতভাবে বলল, না, ঘুমাইনি, কিন্তু আপনি কে? ওপাশের লোকটা বলল, আমিও আপনার মতন বেডে শুয়ে আছি। আসলে আসলে কথা বলার কোনো লোক নেই তো, তাই ভাবলাম যদি আপনার সঙ্গে একটু একটু কথা বলা যায়, তা আপনি বিরক্ত হলেন না তো? সে জবাব দিল, আরে না না, বিরক্ত হব কেন? ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেলে সন্ধ্যাবেলা এই সময় আমারও বেশ ফাঁকা ফাঁকা লাগে। সেই তো একঘেয়ে চুপচাপ শুয়ে থাকা। কথা বললে আমার ভালোই লাগবে, আপনি বলুন। সুস্নাতর কথা শুনে লোকটা মনে হয় আশ্বস্ত হলো। যাক, বাঁচলাম দাদা, একদম হাঁপিয়ে উঠেছি কথা না বলে। তা তা আপনার তো অ্যাক্সিডেন্ট কেস, তাই না? কিভাবে জানলেন? লোকটা সামান্য চুপ করে থেকে বলল, হাড়ি না পাতলেও ওপাশের কথাবার্তা এপাশে শোনা যায়, তাই শুনে বুঝেছি। কি করে অ্যাক্সিডেন্ট হলো? প্রশ্নটা শুনে সামান্য কিছুক্ষণ চুপ করে রইল সুস্নাত। সে একবার ভাবল ব্যাপারটা লোকটাকে বলবে, কিন্তু পরক্ষণেই তার মনে হলো লোকটা বিশ্বাস করবে না তার কথা, ঠিক যেমন তার কলিগরা করেনি। তাই এক কলিগ তো বলেই ফেলেছিল, হ্যাঁ বলো কি রে, তুমি কি আজকাল নেশা টেশা করছো নাকি হরর ফিল্ম দেখো? কাজেই দুর্ঘটনার মূল কারণটি চেপে গিয়ে বলল, আমি সেক্টর 5-এ একটা কম্পিউটার ফার্মে চাকরি করি। যেদিন অ্যাক্সিডেন্টটা হলো সেদিন অফিস থেকে বেরোতে বেশ রাত হয়ে গিয়েছিল। রাত 11টা তো হবে। বেরিয়ে বাইপাসে উঠতেই ঝোড়ো বাতাস আর মুষলধারে বৃষ্টি। দাঁড়ানোরও কোনো জায়গা না দেখে তার মধ্যেই বাইক নিয়ে এগোচ্ছিলাম। কিছুটা পথ এগোবার পরেই আমার বাইকের চাকাটা স্কিড করলো। ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে পড়লাম রাস্তায়। আমার তারপর আর জ্ঞান ছিল না। পরে শুনলাম স্থানীয় লোকেরা আমাকে রাস্তায় পড়ে থাকতে দেখে রাত 1টা নাগাদ এই নার্সিংহোমে দিয়ে যায়। নার্সিংহোমের লোকেরা আমার মোবাইলের কল লিস্ট দেখে আমার কলিগদের সঙ্গে যোগাযোগ করে। এই পর্যন্ত শুনে লোকটা জানতে চাইল, আপনার কোথায় লেগেছে? মুখে। ডিভাইডারে ধাক্কা মারার সময় হেলমেটটা কোনোভাবে ভেঙে গিয়েছিল। যখন আমাকে এখানে আনা হয় তখন নাকি নার্সিংহোমের লোকেরা আমার মুখ দেখে ঘাবড়ে গিয়েছিল। এরপর একটু থেমে সে বলল, তবে
অন্য কোনো নার্সিংহোমে না গিয়ে সেই লোকগুলো যে ঘটনাক্রমে আমাকে এখানে এনেছিল, এই ব্যাপারে আমি ভাগ্যবান। ডাক্তার হাজরার মতন সার্জেনকে আমি পেলাম। লোকে নাকি ওর হাতকে বলে ভগবানের হাত। অ্যাক্সিডেন্ট বা বার্নিং কেসে মুখমণ্ডল ফেরাতে সকলে নাকি ওরই শরণাপন্ন হন। আমার ডান কানটাই তো শুনেছি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, দুবার অপারেট করতে হয়েছে। তা আপনার কি কেস? আমার মতন অ্যাক্সিডেন্ট? লোকটা জবাব দিতে যাচ্ছিল মনে হয়, কিন্তু তার আগে এই করিডরে ডক্টর হাজরার গলা শোনা গেল। হ্যাঁ, কাল সকাল 10টায় আসবে, গেটম্যানকে বলা আছে। তার গলার শব্দ পেয়েই পাশের কেবিনের লোকটা চুপ করে গেল। তারপরই সুস্নাতর কেবিনে ঢুকলেন ডাক্তার হাজরা। মধ্য 50-এর ডাক্তার হাজরা বেশ সুপুরুষ, ফর্সা লম্বা মেদহীন দেহ, টিকলো নাকে বসানো সোনার বাইফোকালের আড়ালে ঝকঝকে সপ্রতিভ চোখ, নিখুঁতভাবে কামানো মুখ ও ঠোঁটের কোণে আবছা হাসির রেশ। সুস্নাত তাকে দেখে বিছানায় উঠে বসতেই তিনি হেসে বললেন, হ্যালো ইয়ং ম্যান, হাউ আর ইউ? কাল সকালে কিন্তু আপনার ব্যান্ডেজ খুলবো। সুস্নাত তার কথা শুনে একটু ভয়ে ভয়ে বলল, আমার মুখটা ঠিক আগের মতন থাকবে তো ডাক্তারবাবু? তার প্রশ্নের জবাবে ডাক্তার হাজরা তার দুহাতের পাতা সুস্নাতর সামনে মেলে ধরে বললেন, আমার এই হাতের উপর আপনি বিশ্বাস রাখতে পারেন। ডাক্তারি লাইনে সতীর্থরা অনেকে আমাকে হ্যারাল্ড গিলিস বলে ডাকেন। তিনি কে? জানতে চাইল সুস্নাত। ডাক্তারবাবু হেসে বললেন, তাকে বলা যেতে পারে ফেসিয়াল প্লাস্টিক সার্জারির জনক। তিনি প্রথম 1917 সালে ওয়াল্টারিও নামে এক ব্রিটিশ সৈনিকের মুখমণ্ডলে প্লাস্টিক সার্জারি করেন। ইওর ক্ষতবিক্ষত কপালে তিনি টিউব ফ্ল্যাপ বা নলাকৃতি চামড়ার পট্টি বসিয়ে তার পূর্বেকার মুখমণ্ডল ফিরিয়ে দিয়েছিলেন। তবে তার চেয়ে অনেক বড় কাজ আমি এবার আপনার ক্ষেত্রে করলাম। তিনি করেছিলেন অটোগ্রাফট, আর আমি করলাম অ্যালোগ্রাফট। শেষের কথাগুলো যেন অনেকটা সদুক্তির ঢঙে বেশ আত্মপ্রসাদের সঙ্গে তিনি বললেন। সুস্নাত বলল, অটোগ্রাফ আর অ্যালোগ্রাফ মানে? ডাক্তার হাজরা বললেন, এই সব মেডিকেল টার্মস আপনি ঠিক বুঝবেন না। ওকে ইয়ং ম্যান, গুড নাইট, শুয়ে পড়ুন। ডাক্তার হাজরা চলে যাওয়ার পর সুস্নাত ভাবল যে সে আবার কথা বলতে পারে পাশের কেবিনের লোকটার সঙ্গে, কিন্তু ওপাশ থেকে আর কোনো ডাক এলো না। হয়তো সে ঘুমিয়ে পড়েছে, এই ভেবে সুস্নাত আবার বিছানায় শুয়ে পড়ল। পরদিন ঠিক বেলা 10টায় সুস্নাতর কেবিনে ঢুকলেন ডাক্তার হাজরা। সঙ্গে নার্স, নার্সিংহোমের একজন কর্মচারী ও অপরিচিত জনা তিনেক লোক। তাদের সঙ্গে ক্যামেরা, মাইক্রোফোন ইত্যাদি আছে। সেই লোকগুলোকে দেখিয়ে ডাক্তারবাবু সুস্নাতকে বললেন, হ্যালো ইয়ং ম্যান, এরা হলেন মেডিকেল রিপোর্টার। আজকের ঘটনার সাক্ষী হতে এসেছেন। মিনিট খানেকের মধ্যেই ডাক্তার হাজরার নির্দেশে নার্স ব্যান্ডেজ খুলতে শুরু করলো। এক একটা পট্টি খোলা হচ্ছে আর সুস্নাতর বুক ধক করে উঠছে। এক সময়
ব্যান্ডেজের শেষ পরতটাও খসিয়ে ফেলা হলো সুস্নাতর মুখ থেকে। কারো মুখে কোনো কথা নেই। সুস্নাত তাকালো ডাক্তার হাজরার মুখের দিকে। গম্ভীরভাবে তিনি পর্যবেক্ষণ করছেন সুস্নাতর মুখমণ্ডল। তাহলে কি? কিন্তু ধীরে ধীরে আবছা একটা হাসির রেখা ফুটে উঠল ডাক্তার হাজরার মুখে। নার্সকে তিনি বললেন, নার্স, ওকে একবার আয়নাটা দিন। নার্সের হাত থেকে কাঁপা হাতে আয়নাটা নিয়ে সুস্নাত সেটি মুখের সামনে ধরে ভয়ে ভয়ে আয়নার দিকে তাকালো। অনেকদিন পর সে দেখল নিজের মুখ। কপালে নাকের পাশে সার্জারির কয়েকটা স্পষ্ট দাগ থাকলেও তার মুখমণ্ডল প্রায় একই রকম আছে। ডাক্তার হাজরা বললেন, হ্যাঁ, ওই দাগগুলো নিয়ে ভাববেন না ইয়ং ম্যান। অয়েনমেন্ট লাগালে কয়েক মাসের মধ্যে ওই দাগগুলো ভ্যানিশ হয়ে যাবে। হা হা। সুস্নাতর মুখে এতক্ষণ পর হাসি ফুটে উঠল। সে এরপর আয়নাটা নার্সের হাতে ফেরত দিতে যাচ্ছিল, কিন্তু ডাক্তার হাজরা সুস্নাতকে বললেন, আসল ব্যাপারটা তো খেয়ালই করেননি আপনি। আপনার ডান কানটা ভালো করে দেখুন। তার কথা শুনে সুস্নাত আয়নাটা আবার তুলে ধরে তাকালো কানের দিকে। একটা স্পষ্ট কাটা দাগের চিহ্ন। কানটা যেন আলাদাভাবে জোড়া হয়েছে তার জায়গাতে। সম্ভবত সার্জারির জন্যই কিছুটা লম্বা আর ফর্সা দেখাচ্ছে কানটা। ডাক্তার হাজরা এরপর প্রথমে তার সেই কানটার দিকে একটু ঝুঁকে ভালো করে পর্যবেক্ষণ করে মন্তব্য করলেন, ও ফাইন, কানটা আমি আপনাকে শেষ পর্যন্ত ফিরিয়ে দিতে পারলাম। সত্যি কথা বলতে কি, আমিও বেশ কিছুটা কনফিউজ ছিলাম এ ব্যাপারে। তারপর তিনি পকেট থেকে একটা পোস্টকার্ড সাইজের ছবি বের করে সুস্নাতর দিকে এগিয়ে দিয়ে বললেন, আপনি অ্যাক্সিডেন্টের দিন নার্সিংহোমে আসার পর আপনার মুখের ডান পাশে এই ছবিটা তোলা হয়েছিল। এটা দেখলে এবার আপনি আর আমার রিপোর্টার বন্ধুরা বুঝবেন কি অসাধ্য সাধন করেছি আমি। সুস্নাত ছবিটা হাতে নিয়ে সেটা দেখেই চমকে উঠল। এত বীভৎস মুখমণ্ডল হয়েছিল তার। রক্তাক্ত এক ভয়ঙ্কর মুখমণ্ডল। ডান কানের ছিদ্রটাই শুধু দেখা যাচ্ছে। কানের পাতার কোনো অস্তিত্বই নেই তাতে। কেউ যেন ছিঁড়ে নিয়েছে কানটা। সুস্নাত তাকিয়ে থাকতে পারল না ছবিটার দিকে। ছবিটা ডাক্তারবাবুর হাতে ফিরিয়ে দিয়ে কৃতজ্ঞ চিত্তে বলল, ডাক্তারবাবু, আপনি সত্যিই ভগবান। ডাক্তার হাজরা ছবিটা রিপোর্টারদের কাছে দিয়ে নিজের হাতের পাতা দুটো মেলে ধরে আত্মপ্রত্যয়ের হাসি হেসে বললেন, আমার এই হাত দুটোকে অনেকে বলে ভগবানের হাত, আর এখন নিজেও বিশ্বাস করি কথাটা। ছবিটা এরপর ঘরের লোকগুলোর হাতে হাতে ঘুরতে লাগলো। বিস্মিতভাবে সকলে ছবিটার সঙ্গে মেলাতে লাগলো সুস্নাতর কানটা। রিপোর্টার তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা স্যার, অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? এবারও সত্যি কথাটা প্রায় বলেই ফেলেছিল সুস্নাত। মুহূর্তের জন্য তার মনে ভেসে উঠল বাইকের হেডলাইটের আলোতে দেখা ভয়ঙ্কর এক মুখের ছবি। কিন্তু সে ভূত দেখেছে বললে কেউ কি বিশ্বাস করবে?
নিজেকে সামলে নিয়ে সে সংক্ষিপ্ত জবাব দিল, বাইকের চাকা বৃষ্টি ভেজা রাস্তায় পিছলে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। আর একজন রিপোর্টার সুস্নাতর অনুমতি নিয়ে বেশ কয়েকটা ছবি তুললেন সুস্নাতর কানের। ফ্ল্যাশ বাল্বের আলোয় ঝিলিক দিয়ে উঠল ডাক্তার হাজরার মুখের হাসিও। রিপোর্টারদের কাজ শেষ হলে ডাক্তার হাজরা সুস্নাতকে বললেন, আপনার ব্যাগটা কিন্তু ইয়ং ম্যান আমাদের কাছে ছিল। যারা আপনাকে এখানে এনেছিল তারাই ওটা দিয়ে গিয়েছে। এই বলে তিনি ইশারা করলেন নার্সিংহোমের কর্মচারীর দিকে। সেই লোকটা একটা চামড়ার অফিস ব্যাগ এনে সুস্নাতর বিছানায় রেখে চলে গেল। ডক্টর হাজরা বললেন, ব্যাগটা কিন্তু আমরা খুলিনি, শুধু ব্যাগের গায়ের ধুলো ময়লা মুছে দিয়েছি। সুস্নাত দেখল ব্যাগটা। হ্যাঁ, ব্যাগটা তারই। সকলকে নিয়ে ঘর ছেড়ে বেরোনোর আগে ডাক্তার হাজরা ঝকঝকে হাসি হেসে আবার সুস্নাতর দিকে তার হাতের পাতা দুটো মেলে ধরে বললেন, আপনাকে আমি আগেই বলেছিলাম, আপনি আমার হাতের উপর ভরসা রাখতে পারেন। সুস্নাতর মনে হচ্ছিল বেড থেকে নেমে একবার ডাক্তারবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করবে, কিন্তু তার আগে তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। মনটা বেশ হালকা লাগছে সুস্নাতর। যে অসহ্য আতঙ্ক তার বুকে চেপে বসেছিল সেটা কেটে গিয়েছে। ডাক্তারবাবুর চলে যাওয়ার কিছুক্ষণ পর ব্যাগটা কাছে টেনে নিল সুস্নাতর। ব্যাগটা খুলে বিছানায় সেটা উপর করতেই কাগজপত্রের সঙ্গে কিছু শুকনো ঘাসের টুকরো বেরিয়ে এলো। কাগজগুলো ঘাঁটতে গিয়ে হঠাৎই একটা জিনিস হাতে উঠে এলো সুস্নাতর। কিছুটা পুরনো একটা ফটোগ্রাফ। 25-26 বছরের এক অপরিচিত যুবকের ছবি। খুব সুন্দর মুখ, ঠিক যেন কোনো সিনেমার নায়ক। এই কার ছবি? সুস্নাতর ব্যাগে এলো কিভাবে? কিন্তু কিছুতেই সে স্মরণ করতে পারল না ব্যাপারটা। এক সময় তার মনে হলো মাথায় চোট লেগে স্মৃতিশক্তি লোপ পায়নি তো। ছবিটা নিশ্চয় তার পরিচিত কারোর হবে, বা কেউ তাকে দিয়েছিল। নইলে এটা তার ব্যাগে এলো কিভাবে? ঠিক এমন সময় পার্টিশনের ওপাশের কেবিন থেকে গতকালের সেই কণ্ঠস্বর আবার ভেসে এলো, দাদা কি ঘুমিয়ে পড়েছেন? মুখের ব্যান্ডেজ খোলার উত্তেজনায় সুস্নাত ভুলেই গিয়েছিল লোকটার কথা। সে বলে উঠল, না, আমি জেগেই আছি। কাল তো ডাক্তারবাবু চলে আসায় আর কোনো কথাই হলো না। তা আপনি কেমন আছেন? লোকটা যেন অস্পষ্ট হেসে পাল্টা প্রশ্ন করল, আপনি বলুন কেমন আছেন? সুস্নাত বেশ উৎফুল্লভাবে বলল, জানেন, আজ আমার মুখের ব্যান্ডেজ খোলা হয়েছিল। আমি তো তার আগে খুব আতঙ্কে ছিলাম। ডাক্তারবাবু অসাধ্য সাধন করেছেন। একটা ছবিতে দেখলাম কি বিভৎস মুখ হয়েছিল আমার। বিশেষত ডান কানের কোনো অস্তিত্বই যেন ছিল না। কিন্তু ডাক্তারবাবু চমৎকারভাবে সব কিছু জুড়ে দিয়েছেন। ডাক্তারবাবুর হাত দুটো সত্যি ভগবানের হাত। উনি না থাকলে এ মুখ নিয়ে রাস্তায় বেরোতাম কিভাবে কে জানে। বাকি জীবনটা তো পড়েই আছে। লোকটা সামান্য চুপ থেকে বলল, হ্যাঁ, সত্যি ভগবানের হাত।
যে হাত ভগবানের তৈরি মুখের উপর হাতের খেলা দেখাতে পারে, সে হাত তো ভগবানেরই হাত। আপনি আপনি ভাগ্যবান। তবে এবার থেকে একটু সাবধানে গাড়ি চালাবেন। সাবধানেই তো সেদিন গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু সুস্না তো প্রায় বলেই ফেলতে যাচ্ছিল কথাটা, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, আচ্ছা আচ্ছা, অ্যাক্সিডেন্ট হলে কি স্মৃতি বিভ্রম হয়? আপনারা শুনছিলেন স্যাবি স্টোরি হাট, রেডিও স্যাবি নিবেদিত হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত রোমাঞ্চকর গল্প ভগবানের হাত। এর প্রথম পর্ব উপস্থাপিত করলাম আমি সব্যসাচী। দ্বিতীয় পর্বের জন্য শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।